প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোন। দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তরিক ও গঠনমূলক করতে আলাপ। আবু সাইদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ১১ দিনের মধ্যে আসামিদের হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে, তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ষড়যন্ত্র মনে করে বিএনপি। নির্বাচিত সরকারের সাথে কাজ করতে মুখিয়ে চীন, বললেন মির্জা ফখরুল। আন্দোলন প্রত্যাহারের পর স্বাভাবিক এনবিআর। চট্টগ্রাম সহ বন্দরগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। স্বচ্ছতার সাথে কাজ করলে আরও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবে না সরকার। সরকার থেকে কিন্তু এখন কোনো ইন্টারফেয়ার করে। আপনি একটা লক্ষ্য করবেন, কোল বন্ধ করে দেবো, এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম। বিমানবন্দরে ভুলক্রমে লেভেলবারের ম্যাগাজিন নিয়ে গিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগ্নেয়াস্ত্র নীতিমালার কিছু ধারা সংশোধনের পরামর্শ বিশ্লেষকের। ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত বিসিবির। পুরুষ দলের জন্য যুক্ত হবেন আরও একজন নির্বাচক। আম্পায়ারদের মানোন্নয়নে সাইমন টফেলের সাথে ৩ বছরের চুক্তি। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সফলতা নির্ভর করছে সরকারের আন্তরিকতার উপর। রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থাগুলোর জবাবদিহিতা বৃদ্ধির আশাবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সন্ধ্যা 7:30টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোন আলাপ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 15 মিনিট ব্যাপী এই আলোচনাটি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ, গঠনমূলক ছিল বলেও জানান প্রেস সচিব। দুদেশের মধ্যকার সম্পর্ক আরও আন্তরিক ও গঠনমূলক করতে আলাপ হয় ডক্টর ইউনূস ও মার্কো রুবিওর মধ্যে। বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কে এই ফোন আলাপের প্রতিফলন ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। জুলাই আন্দোলনে প্রথম নিহত রংপুরের আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে ১১ দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করতে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। ১০ জুলাই মামলার পরবর্তী শুনানি। জুলাই আন্দোলনে প্রথম প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ক্যাম্পাস লাগোয়া ঢাকা রংপুর মহাসড়কে পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় আবু সাইদ। 2 হাত প্রসারিত করে প্রতিবাদ জানান নির্যাতন নিপীড়নের। সেই আবু সাইদের ওপর গুলি চালায় পুলিশ, লুটিয়ে পড়েন মাটিতে। বীরের মতো আবু সাইদের এমন মরণ নাড়া দেয় বাংলাদেশ সহ পুরো বিশ্বকে। এরপরেই দেশ জুড়ে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন। আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ সোমবার ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এরপর শুরু হয় শুনানি। যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। শুনানির পর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সেই সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ বাচ্চু সহ ২৬ জনের বিরুদ্ধে। অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদেরকে আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে। আবু সাইদ হত্যায় গত 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিলেন তারই বড় ভাই রমজান আলী। 5.5 মাস তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় তদন্ত সংস্থা। বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। এখানে সম্ভব নয়। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নেয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রংপুরের সমন্বয়করা খুশি। বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে তারা আশা করেন।
আবু সাইদের সহযোদ্ধা হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত এই বিষয়টিতে। এতে করে আমরা বিশ্বাস করি যে এই বিচারিক প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত হবে। বাকি জুলাইয়ের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডের যথাযথ বিচারের একটি মাইলফলক হিসাবে রয়ে থাকবে। আমরা চাই যে অতি দ্রুত এর পিছনে যারা ছিল, ছাত্রলীগ থেকে শুরু করে শিক্ষক কর্মকর্তা, প্রশাসনের যারা পুলিশি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের যেন অতি দ্রুত বিচারের আওতায় এনে, যাদের সরাসরি সম্পৃক্ততা তারা পেয়েছে তাদের যেন বিচারের আওতায় এনে তাদের যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এবং সর্বোচ্চ বিচার যেন নিশ্চিত করে, সেটাই হচ্ছে আমাদের একান্ত দাবি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। আর এক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে ভোট কেন্দ্র স্থাপনে ডিসি, এসপি, ইউএনও, ওসির সমন্বয় কমিটি ও ইভিএম পদ্ধতি। সোমবার এই নীতিমালা গ্যাজেট আকারে প্রকাশ করা হয়। নীতিমালা থেকে জানা গেছে, মহানগর, জেলা, উপজেলা, থানা পর্যায়ের প্রশাসন, পুলিশ কর্মকর্তাদের নিয়ে ভোট কেন্দ্র স্থাপন কমিটি রাখা হয়নি। আর ভোট কেন্দ্র স্থাপনে নির্বাচন কর্মকর্তাদের একক ক্ষমতা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ইভিএমে ভোট দেওয়ার জন্য কক্ষ নির্ধারণের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। 2023 সালের নীতিমালায় ভোট কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করে নির্বাচন কমিশন। আর এই কমিটির মাধ্যমে ভোট কেন্দ্রের স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হতো। তবে এই কমিটিগুলোর নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন ওঠায় নতুন নীতিমালা অনুমোদন দিয়েছে ইসি। এবং নীতিমালা অনুযায়ী বরাবরের মতোই 3000 ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র আর গড়ে 500 পুরুষ 400 নারী ভোটারের জন্য একটি ভোট কক্ষ থাকবে। বাংলাদেশে গণতন্ত্র ফেরার অপেক্ষায় আছে চীন। মুখে আছে নতুন সরকারের সাথে নতুনভাবে কাজ শুরু করতে। দেশটি সফর করে এসে কথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পাশাপাশি বললেন, চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 2 বছর মেয়াদী রাজনৈতিক সমঝোতা স্মারক প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন তারা। আর বিএনপি ক্ষমতায় এলে বিবেচনা করা হবে তিস্তা প্রকল্প। মির্জা ফখরুল জানিয়েছেন, এক চীন নীতির প্রতি সমর্থন আছে বিএনপির। 6 দিনের চীন সফর শেষে শনিবার দেশে ফিরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নেতৃত্বে দলের 9 সদস্য চীন সরকার ও কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করে। সেই সফরের বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে তুলে ধরতেই গুলশানে এই সংবাদ সম্মেলনের আয়োজন। বিএনপি মহাসচিব জানান, জিয়া রহমানের আমলেই চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের শুরু, যা ঘনিষ্ঠ হয় খালেদা জিয়ার হাত ধরে। আবারও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারে আগ্রহী উভয় পক্ষ। এক চীন নীতির প্রতি আমাদের দলীয় অবস্থান আমরা অত্যন্ত দৃঢ়ভাবে উচ্চারণ করেছি এবং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ইতিবাচকতার কথা মর্যাদা ও সম্মানের সাথে আমাদের পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। সফরে আলোচনা হয় বহুলকাঙ্ক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও। এটার উপর তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সেই বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চেয়েছে বিএনপি। বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো ও ফি পুনর্বিবেচনার ক্ষেত্রে দেশটির সহানুভূতিও প্রত্যাশা করেছে দলটি। ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি, বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা চেয়েছি, যেন তারা সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 2 বছর মেয়াদী রাজনৈতিক সমঝোতার স্মারক স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে, যা আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশটি সফরে আমন্ত্রণ জানিয়েছে চীন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে, নাও হতে পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে যদি কেউ মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, তাহলে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায়
তিনি কথা বলেছেন। যারা বড় কথা বলে তাদের বিরুদ্ধে স্বৈরাচারের সময় কতগুলো মামলা হয়েছে এমন প্রশ্ন তোলেন তিনি। আর এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তারা ডক্টর ইউনূসকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। আর লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়ার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। পিআর সংখ্যানুদের যে কথা বলা হচ্ছে, এটাকে আমরা মনে করি একটা ষড়যন্ত্র, নির্বাচনকে ব্যাহত করা, নির্বাচনকে বিলম্বিত করা। কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিক হয়ে এসেছে রাজস্ব আদায় কার্যক্রম। কয়েকদিনের স্থবিরতার পর কর্মচাঞ্চল্য তৈরি হয়। এনবিআর চেয়ারম্যান জানান, কর্মসূচির কারণে রাজস্ব আদায়ে প্রভাব পড়বে, তবে সবাইকে নিয়েই কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আর সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, বন্দর বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য, এতে দেশের অনেক ক্ষতি হয়েছে। এদিকে রাজস্ব আদায়ের সুবিধার্থে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু ছিল ব্যাংক লেনদেন। অনেকদিন পর স্বাভাবিক এনবিআর, আবারও কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর এসেছে স্বস্তি। সকাল ৯টার মধ্যেই রাজস্ব ভবনে প্রবেশ করেন বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী। কর্মসূচি প্রত্যাহারের পর থেকে শুরু হয় রাজস্ব আদায় কার্যক্রম। ৯টা সাড়ে ৯টার মধ্যে সবাই এসে পড়ছে, স্বাভাবিক সব। সকাল থেকে একেবারে স্বাভাবিক, আগের মতো সব স্টাফেরা, সব অফিসাররা আসছে, অফিস করতেছে। কাজ শেষ করে এখন চলে যাচ্ছে, কিন্তু যে কয়দিনটা ছিল খুব ভোগান্তি হয়েছে। এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর ফের কর্মচঞ্চল চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউস। সোমবার সকাল থেকে ফের শুরু হয়েছে শুল্কায়ন, পণ্য ওঠানামা ও খালাস কার্যক্রম। তবে কমপ্লিট শাটডাউনের কারণে বন্দরে সৃষ্ট কন্টেনার জট কাটতে সপ্তাহখানেক লাগবে বলছে কর্তৃপক্ষ। আর এই সময়ে আটকে পড়া পণ্য চালানের ড্যামারেজ মওকুফ চান ব্যবসায়ীরা। এক্সপোর্ট কন্টেনারও জমে গিয়েছিল এবং ইম্পোর্ট কন্টেনার ডেলিভারি বন্ধ থাকার কারণে আমাদের স্থিতি প্রায় ৪১,০০০-এর উপরে গিয়ে ঠেকেছে। তো আমরা এখন আজকের থেকে পুরো দমে কাজ শুরু হয়েছে। চিটাগং পোর্টকে যদি ৪ গুণ চার্জ দিতে হয়, $৪৮ জায়গায় $১৯২ পার ডে, এই টাকা দিয়ে তো আর বাজারে মাল বিক্রি করলে সেই টাকা তো আপনারা দিবেন, জনগণ দিবে, ব্যবসায়ীদের পকেট থেকে দিবে না, জিনিসপত্রের দাম বাড়বে। দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন এনবিআর চেয়ারম্যান, বলেন অর্থ বছরের শেষ সময়ে এমন কর্মসূচির কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়বে। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের। ওদিকে সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচি উদ্বোধনের পর অর্থ উপদেষ্টা বলেন, সরকারের হস্তক্ষেপে নয়, স্বপ্রণোদিত হয়েই এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে, আপনি একটা লক্ষ্য করবেন, দুদক দেখবে যদি ফ্যাক্ট থাকে সে করবে। পোর্ট বন্ধ করে দেবে, এটা তো প্রাইভেট প্রপার্টি না, আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম। গেল ১২ মার্চ রাতে এনবিআর বিভক্তির প্রজ্ঞাপন দেবার পর দফায় দফায় শুরু হয় আন্দোলন। দাবি আদায়ে সোচ্চার হয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিমানবন্দরে ভুলক্রমে রিভলভারের ম্যাগাজিন সাথে নিয়ে গিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে প্রায় ১০ বছর আগে করা নীতিমালা সংশোধন প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। বলছেন, প্রচলিত নীতিমালায় সুযোগ আছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের। আর অস্ত্রের লাইসেন্স প্রাপ্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রবিবার সরকারি সফরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিদেশ যাওয়ার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিংয়ে একটি ম্যাগাজিন ধরা পড়ে, যেটি তার বলে তিনি নিজে জানিয়েছেন। এরপর থেকে নানা ধরনের কথা উঠছে এ নিয়ে। কেউ কেউ প্রশ্ন তুলছেন তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি নিয়েও। আমরা জানার চেষ্টা করেছি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016-তে কোন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বা কারা পেতে পারেন এই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, সেটি পাশাপাশি এর যে ব্যবহার বিধি সেখানে বা কি বলা আছে। আমরা কথা বলেছি আইনজীবীর সঙ্গেও,
আইনজীবীরা বলছেন 10 বছর আগে যে নীতিমালা তৈরি করা হয়েছে সেটির এখন সময় এসেছে পরিবর্তন এবং সংশোধনের। আলোচনার সূত্র এই ভিডিও। স্থানীয় সরকার উপদেষ্টা বিমানবন্দরের তল্লাশি শেষে সামনে এগোনোর পর স্ক্যানিংয়ে একটি কালো ব্যাগে ধরা পড়ে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন। পরে সেটি রেখেই বিদেশ সফরে চলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর থেকে আলোচনায় উপদেষ্টার অস্ত্রের লাইসেন্স। দিনভর নানা আলোচনার পর সচিবালয়ে এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, স্থানীয় সরকার উপদেষ্টা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন কোন মানদণ্ডে তা জানেন না তিনি। হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল ওইটা। এবার দেখা যাক নীতিমালায় কি শর্ত দেয়া আছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016 মতে মোটা দাগে 2টি শর্ত পালন করলেই লাইসেন্স পাওয়ার সুযোগ আছে, যার একটি বয়স 30 থেকে 70 আর আবেদনের আগের 3 বছর, পিস্তল, রাইফেলের জন্য 3 লাখ ও শটগানের জন্য 1 লাখ টাকা আয়কর রিটার্নের নথি থাকতে হবে। এই শর্ত অনুযায়ী উপদেষ্টা আসিফ মাহমুদের লাইসেন্স পাওয়ার সুযোগ নেই। তবে নীতিমালার 32 অনুচ্ছেদে বলা আছে 5 ধরনের ব্যক্তির ক্ষেত্রে বয়স ও আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। মূলত এই অনুচ্ছেদ বলেই লাইসেন্স পেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নীতিমালার 33 অনুচ্ছেদে বলা আছে বিদেশে অবস্থানকালীন সময়ে জেলা মালখানা, থানা কিংবা সেফ কিপিং লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানে অস্ত্রটি জমা দিয়ে যেতে হবে। যদিও উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাসে জানান অস্ত্রসহ একটি ম্যাগাজিন তিনি রেখে এসেছেন, তবে কোথায় রেখে এসেছেন তা স্পষ্ট করেননি স্ট্যাটাসে। এই নীতিমালার 32 অনুচ্ছেদের কয়েকটি উপ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। বলছেন, নীতিমালা সংশোধন না করলে লাইসেন্স প্রাপ্তির অপব্যবহার রোধ করা কঠিন। 32 এই যে বিশেষ প্রবিধানমালা, এটাকে আমরা আইনের ভাষায় বলি ওভাররাইডিং ইফেক্ট দিয়ে অথরিটির কাছে অ্যাবসলিউট ডিসক্রিপশন দিয়ে দিচ্ছেন। তাদের এই কাজটা, এই আগ্নেয়াস্ত্র দেওয়ার ব্যাপারে তাদের একটা জায়গায় রেখে দিয়েছেন, তারা যাকে মনে করে তাকে দিতে পারে। এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপনি অ্যাবসলিউট একটা পাওয়ার ভেস্ট করলেন, হু উইল কাম উইদিন দ্য ডেফিনেশন অফ বিশেষ ব্যক্তি? এই পার্সনটা কে, এটা কে ডিফাইন করবে? এটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন ব্যক্তির পছন্দ হলো, ভালো লাগলো, রাজনৈতিক বিবেচনায়, অন্য কোনো ইনফ্লুয়েন্সিয়াল বিবেচনায় তার কিন্তু দেওয়ার অধিকার আছে। এইরকম ডিসক্রিপশন আমি মনে করি না কর্তৃপক্ষের কাছে থাকা উচিত। এই বিশেষ ব্যক্তির এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করা উচিত। উপদেষ্টার কোনো সমস্যা না হলেও বিমানবন্দরের লাইসেন্স করা অস্ত্র ও গুলি নেয়ার বিধান নেই। স্ক্যানিংয়ে অস্ত্র পাওয়ায় এর আগে একাধিক গ্রেফতারের উদাহরণ আছে বাংলাদেশে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘের মানবাধিকার অফিস চালু হলে দেশে গুম, খুন, ক্রসফায়ারের মতো অপরাধ কমবে বলে আশাবাদী বিশ্লেষকরা। বলছেন, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী আর সংস্থাগুলো এতে করে সতর্ক থাকবে। তবে আগামী দিনে মানবাধিকার সুরক্ষায় সরকারের আন্তরিকতার উপর জাতিসংঘের এই অফিসের সফলতা নির্ভর করছে বলেই মন্তব্য তাদের। মানবাধিকার ও সুশাসন ইস্যুতে বাংলাদেশ যাতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না হয়, সেক্ষেত্রেও প্রতিষেধক হিসেবে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় কাজ করবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। গেল বছরের জুলাই গণ অভ্যুত্থান সাড়া জাগিয়েছিল বিশ্বব্যাপী। সেই সময়ের নৃশংসতা তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠায় জাতিসংঘ। সেই প্রতিবেদনে উঠে আসে 1400 মানুষকে হত্যার কথা। মূলত সেখান থেকেই বাংলাদেশের ঝুঁকিপূর্ণ মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের আগ্রহ। আলাপ শুরু ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস চালুর। রোববার 3 বছরের জন্য এটি স্থাপনে সমঝোতা স্মারক অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। প্রশ্ন হলো, জাতিসংঘের এই অফিস চালু হলে মানবাধিকার লঙ্ঘন কি কমবে? মানবাধিকার সুরক্ষায় এই অফিসগুলো অনেক বড় কাজ করতে পারবে এবং সরাসরি জিনিসটাকে পর্যবেক্ষণে রাখতে পারবে। অর্থাৎ অন্যের চোখ দিয়ে আর বিষয়টাকে জানতে হবে না। রাষ্ট্রকেও কিন্তু জাতিসংঘের কাছে জবাবদিহিতার একটা জায়গায় কিন্তু খুব দ্রুত যেতে হবে। তারা অন্তত আমাদের মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধি বলেন, সরকারকে সচেতন করা বলেন, নাগরিক সমাজকে সচেতন করা বলেন, এই কাজগুলোতে তারা আমাদেরকে সহায়তা দিতে পারে। আগে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ জাতিসংঘকে জানালেও সরকারের সদিচ্ছার অভাবে সেগুলোর তদন্ত করতে পারেনি সংস্থাটি। বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আমরা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে অনেক বেগ পেতে হতো আমাদের।
এবং জাতিসংঘ এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে রাষ্ট্রের দ্বারা বারবার কিন্তু তারা বাধাগ্রস্ত হয়েছে। এই অফিসটা থাকা মধ্য দিয়ে যে সব সমস্যার সমাধান হবে তা কিন্তু নয়। এই অফিসটাকে ব্যবহার করে আমরা কিভাবে উপকৃত হতে পারি সে বিষয়ে আমাদের অভ্যন্তরীণ মনোযোগ প্রয়োজন হবে, আমাদের অভ্যন্তরীণ সক্রিয়তার প্রয়োজন হবে। বাংলাদেশের আগে কম্বোডিয়া, ইয়েমেন, সুদান, সিরিয়া, প্যালেস্টাইনের গাজা ও রামাল্লা, তিউনিসিয়া ও লাইবেরিয়া সহ 18 দেশে মানবাধিকার অফিস স্থাপন করেছে জাতিসংঘ। এই তালিকায় বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে তাই প্রশ্ন তুলছেন কেউ কেউ। যুদ্ধ বিগ্রহ, হানাহানি, বিভিন্ন সশস্ত্র গ্রুপের অবস্থান ওই দেশগুলিতে ছিল, কিন্তু ওই দেশে জাতিসংঘের তৎপরতা অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত ছিল। বাংলাদেশের পরিস্থিতি ততটা না হলেও অনেক বেশি ভালো ছিলাম, ফেইলিউর রাষ্ট্র না হলেও আমরা যে প্রায় ওই প্রান্তে পৌঁছে যাচ্ছিলাম, আমরা কি বলবো নিজেদেরকে, আমাদের তো লজ্জা থাকা উচিত। সেই ধরনের সংখ্যা বা সেই ধরনের চ্যালেঞ্জে যাতে আমরা না পড়ি তার জন্যই আমার ধারণা এটা আমাদেরকে সহায়তা করতে পারে। জাতিসংঘের এই রিপোর্টটা দিয়েই তো প্রমাণিত হচ্ছে। আর বাংলাদেশের অন্য কোনো ব্যাপারে কি আমরা আন্তর্জাতিকভাবে এরকম একটা রিপোর্ট পেয়েছি? আগামীতে মানবাধিকার নিয়ে সরকারের পদক্ষেপ ও আন্তরিকতা থাকলে জাতিসংঘের এই অফিস স্থায়ী হবে না বলেও আশা বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীর উপর পরিকল্পিতভাবে বর্বর নির্যাতন চালানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর সাথে মূল অভিযুক্ত ফজর আলীর পরকীয়ার সম্পর্ক ছিল না বলেই মনে করছে পুলিশ। ভুক্তভোগী ও তদন্তকারীদের সাথে কথা বলে জানা গেছে, ফজর আলীকে শায়েস্তা করতে নৃশংস নির্যাতনের পরিকল্পনা করেন তারই ছোট ভাই শাহপরান, যাতে সহায়তা করে আরেক স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন এবং তার বড় ভাই আবুল কালাম। সহকর্মী খোকন চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন অনেক সহকর্মী মনিরুল ইসলাম, আর ক্যামেরায় ছিলেন শাহিন আলম। বাংলাদেশে তোলপাড় চলছে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, সেইখানে আমি এখন এসেছি। যে নারীটি একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব। একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব। সরাসরি কথা বলবো তার সাথে, একটু জেনে আসি তার সাথে আসলে কি ঘটেছিল। ভুক্তভোগী নারী জানান, ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এই সুযোগে পাওনা টাকা চাওয়ার উছিলায় জোর করে ঘরে ঢুকে সুদের ব্যবসায়ী ফজর আলী, যিনি ভুক্তভোগীর মাকে মাসে 4000 টাকা লাভে 50,000 টাকা ঋণ দিয়েছিলেন। মিল না দেখে ডাকাইতে ডাকাইতে দরজার খিলিয়া না খুয়ে গেছে, পরে হ্যাঁ আছে মতন হ্যাঁ খিলি দিছে, আমার দেয়নি। মানে হ্যাঁ রে বলতেছি যে এইসব করে দরকার নেই, মানে হ্যাঁ আমার মুখ চাপদা ধরে রাখছে। এর কয়েক মিনিটের মধ্যেই সেই ঘরে ঢুকে যায় অন্তত 15 জন। প্রত্যেকের হাতে ছিল লাঠি, হকি স্টিক। শুরু হয় অকথ্য নির্যাতন। প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে। এমনকি শাবল দিয়েও আঘাত করা হয় তাকে। এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্লীলতাহানি করে। মানে হ্যাঁ আর সুযোগ দেয়নি, হ্যাঁও দেয় নাই, আমারও দেয় নাই, মানে কথা বলার। হেতেরে মারছে, আমার মারছে। হ্যাঁ আমরা 2-3 জনে মারতেছে আর অনেকজনে ভিডিও করছে। ঘটনার অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করত বাহেরচর গ্রামের ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান। এটা নিয়ে 2 মাস আগে একবার সালিশ হয়। ফজর আলী ওই সালিশে তার ভাই শাহপরানকে মারধর করে। এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা। টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহপরান। মামলার তদন্তকারীরা জানিয়েছেন, এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্বশত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে। এমনকি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন। তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগীর ভিডিও পরকীয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক আছে শাহপরান ও আবুল কালাম। জামিলাটা সরাইতে বলতে শাহপরানই লোকটি লাগাইছে। শাহপরানকে ফজর আলীর ভাই, ছোট ভাই। সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল? এটা সালিশ মানে আর মামা টামারা সব আইছিল। ফজর আলী আবার রাগ দিছিল, কি তার পা দিছিল, চড়থাপ্পড় দিছিল। হে জিদ দে লোকটি লাগাইছে।
মামলা হবার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ। একাধিক কর্মকর্তারা জানিয়েছেন এখানে পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বলছে সেদিন নারকীয় দুটি ঘটনা ঘটে, একটি ধর্ষণ, অন্যটি পরিকল্পিত নির্যাতন। সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে। পাশবিক নির্যাতন বলা যায়। পাশবিক নির্যাতন মানে এটার হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি ওই সব আসামি মোবাইলে আমরা আরো ভিডিও পাইছি। বাস্তবিকভাবে ধর্ষণ কাণ্ড করছে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটছে। কথা হয় ভুক্তভোগীর মায়ের সাথে, যিনি ঘটনার দিন চিৎকার চেঁচামেচি শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন। বলেন মামলা প্রত্যাহারের প্রশ্নে ওঠে না, ধর্ষক ও নির্যাতকদের বিচার চান তিনি। শান্তি হয়, আমরা শান্তি করে বিচার চাবে না। মামলা তো আর তুলে নেবেন না, না মামলা তো তুলে নেওয়ার কথা আসে না। এদিকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আটক ফজর আলী কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতন, শ্লীলতাহানি ও পর্নোগ্রাফির মামলায় আটক 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কুমিল্লা। কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী চিকিৎসাধীন থাকায় তাকে আজও আদালতে নেওয়া হয়নি। পুলিশ জানায় আদালত তোলার জন্য ফজর আলী সুস্থ হওয়ারই অপেক্ষা করা হচ্ছে। এছাড়া ভিডিও ছড়ানোর অভিযোগে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা করেছে পুলিশ। ওই মামলায় গ্রেফতার 4 জনকে এরই মধ্যে কারাগারে পাঠিয়েছেন আদালত। গেল 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এলাকাবাসীর হাতে মারধরের শিকার হয় অভিযুক্ত ফজর আলী, পালিয়ে যায় সে পরে। আর ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে রোববার ভোর রাতে রাজধানী যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে ফজরকে গ্রেফতার করা হয়। যারা দুদকের ভুয়া প্রতারক চক্রের খপ্পরে পড়েছে তাদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন। আর জানিয়েছেন গত 2 দিনে 5 প্রতারককে ধরেছে সংস্থাটি। দুদক চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে মুঠোফোনে চাঁদা আদায় করছিল একদল প্রতারক। জানিয়ে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ দুদকের দিকে অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেন। এরপরেই দুদক নড়েচড়ে বসে গত 2 দিনে রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেফতার করা হয় ভুয়া চক্রের 5 জনকে, যাদের মধ্যে 4 জন বিভিন্ন সময়ে গ্রেফতার হয়ে জামিনে ছাড়া পেয়ে আবার প্রতারণার কাজে জড়িয়েছেন। কাল রাতেই সোহাগ পাটোয়ারিকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাকে রাতেই রমনা মডেল থানায় তাকে সুপর্দ করা হয়েছে। সংঘবদ্ধ প্রতারক চক্রের মধ্যে যিনি রয়েছেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ আতিক এবং আবদুল্লাহ সোহাগ পাটোয়ারিকে নিয়ে 5 জন প্রতারককে বিজ্ঞ আদালতে আজকে হাজির করা হয়েছে। ভারতের বাংলাদেশ সফর নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। নির্ধারিত সিরিজ হলেও সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় বিসিসিআই। বিসিবির বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে নির্ধারিত সময় না হলে সম্ভাব্য কোন উইন্ডোতে সিরিজ আয়োজনে আশাবাদী বিসিবি সভাপতি এবং পাশাপাশি আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত বোর্ডের। দল দেয়া হবে 5 বছরের জন্য। এদিকে আম্পায়ারদের মান উন্নয়নে অস্ট্রেলিয়ান সাইমন টফেলের সাথে 3 বছরের চুক্তি করেছে বিসিবি। আর পুরুষ দলে আরও একজন নির্বাচক যুক্ত করা হবে। আধুনিক ইনডোর, আউটডোর আবাসন সুবিধা সহ পূর্বাঞ্চলে নির্মাণ করা হবে হাই পারফরম্যান্স সেন্টার। এছাড়া টপ সার্কিটের ক্রিকেটারদের জন্য প্লেয়ার্স এডুকেশন প্রোগ্রাম করা হবে। তবে সিরিজের মাঝপথে নাজমুল শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি বুলবুল। এটা নির্ধারিত ছিল, তবে তারা কিছু কনসার্ন তাদের কিছু অন্যান্য টিম এক্সেপ্ট দ্য ন্যাশনাল টিম ইন্ডিয়াতে ইংল্যান্ডে গিয়েছে। তারা দেশের তাদের কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে। তাদের under-23 টিম শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন হয়েছে। বাট আমাদের সাথে যেই পর্যায়ে আলোচনা হয়েছে এখনো আমরা আশাবাদী। যদি কোনো কারণে তারা এই সিরিজটা এই মুহূর্তে না আসতে পারে, কোনো কারণে, আমাদের আলোচনা এখনো শেষ হয়ে যায়নি, তবে নেক্সট অ্যাভেলেবল উইন্ডোতেই হবে সেটা। এখানে শেষ হয়েছে 3 দিনব্যাপী প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফের ট্রায়াল। শেষ দিনে 2 দলে ভাগ হয়ে অনূর্ধ্ব 19 ও 23 বিভাগে 2টি ট্রায়াল ম্যাচ খেলে তারা। জুনিয়র দলের খেলা আক্রমণ পাল্টা আক্রমণে চাঙা থাকলেও সিনিয়র বিভাগ হতাশ করেছে। স্ট্রাইকিং পজিশন নিয়ে হতাশা দেখা গেছে অনূর্ধ্ব 21 দলের ম্যাচে।
প্রবাসী ফুটবলারদের ট্রায়াল ম্যাচে চোখ ধাঁধানো গোলে এভাবেই নিজেকে চেনান বিতোষক চাকমা। যে স্ট্রাইকিং পজিশন দেশের আক্ষেপ বলে পরিচিত, সেখানে বেশ সাবলীল এই প্রবাসী ফুটবলার। বাফুফের অনূর্ধ্ব ১৯ বিভাগের ট্রায়াল ম্যাচটি পরিপূর্ণ ছিল আক্রমণ, পাল্টা আক্রমণ ও গোল স্কোরিংয়ে। ২-২ গোলে খেলা ড্র হলেও নিজেদের পারফরমেন্সে আত্মবিশ্বাসী তারা। ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। স্বপ্ন অবশ্যই দেখতেছি, অবশ্যই। ওদের জন্য হইতো না খেলা, আমরা অনেক ভালো খেলছি ওদের জন্য। সো থ্যাংক ইউ টু দ্য অডিয়েন্স। ইয়েস। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লক্ষ্য পাইপলাইন সমৃদ্ধকরণের পাশাপাশি স্ট্রাইকিং পজিশন শক্তিশালী করা। তবে অনূর্ধ্ব ২৩ বিভাগের ট্রায়াল ম্যাচে সেই সমস্যাই যেন এলো ঘুরে ফিরে। গোল স্কোরিং নিয়ে হতাশা করেছে নীল ও সবুজ দল। পুরো মাঠ জুড়ে ফুটবলারদের পদচারণা থাকলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে দুই দলকেই। My job is to score goals. I'm disappointed in myself because I didn't score a goal. Okay? আমি এখানে গোল দিতে আসছি, এটা আমার মেইন গোল। সো আমি গোল দিই নাই, এই কারণে আমি একটু disappointed in myself. But inshallah next time BFF I get a chance at national team and then I'm able to score against any team that's in front of me. বারো ম্যাচ হইছে, গোল হয় নাই, but you know I think level high level হইছে, সবে বারো খেলছে। এখান থেকে maybe you know obviously I wish the best for the future. The game obviously was a good game. The score was 0-0, but I enjoyed it. Everyone worked hard and now it's to see who gets selected for the 23s inshallah. ট্রায়াল ম্যাচেও দর্শকদের সমর্থন দেখে অভিভূত প্রবাসী ফুটবলাররা। লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্নটাও দীর্ঘায়িত হয়েছে তাদের। এটা অনেক বড় আর কি, এটা মনে হচ্ছে সবার সাপোর্টে আর কি অনেক সাপোর্ট করতেছে, সবাই নিতেছে। I have to give it to the fans, the motherland. If it wasn't for the fans, this has been a brilliant experience. I thank you for Shakib Azol for making this happen. ম্যাচ শেষে দর্শকদের সেলফি ও কুশল বিনিময়ে বিড়ম্বনায় পড়তে হয় প্রবাসী ফুটবলারদের। শেষ হয়েছে বাফুফে প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল ম্যাচ। তবে ম্যাচ শেষে পুরো স্টেডিয়াম জুড়ে দেখা গেছে দর্শকদের যারা কিনা ফুটবলারদের কাছাকাছি এসে সেলফি তুলছেন এবং সেই সাথে তাদের সঙ্গে সখ্যতা বিনিময় করছেন। এবং এই বিষয়টি নিয়ে আবারও কিন্তু ঘুরে ফিরে আসছে জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা বিষয়টি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। আবারও আমন্ত্রণ, রাতের বাংলাদেশ দেখছেন। দেশের জনগণ যে আশা নিয়ে আন্দোলন করেছিল সে প্রত্যাশা ১ বছরেও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আর এ সময় জুলাই মাস উপলক্ষে ১১ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি। বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় এসব কথা বলেন নূর। জুলাই মাসে জুলাই সনদ প্রণয়নের আহ্বান জানান তিনি। বলেন, জাতীয় ঐকমত্যের সাথে সংখ্যানুপাতিক নির্বাচন হলে দখলবাজি আর চাঁদাবাজি বন্ধ হবে। আর জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানলেও স্থানীয় নির্বাচনের রোডম্যাপ না থাকায় দুঃখ প্রকাশ করেন নূর। স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান তিনি। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছাত্র সমাজ এসব ষড়যন্ত্র মানবে না বলে হুঁশিয়ারি দিয়ে দ্রুতই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরিয়ে আনতে নানা ধরনের বিশৃঙ্খলা চালাচ্ছে একটি পক্ষ, যে কারণে এই অভ্যুত্থান সে প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। এখনও সচিবালয় সহ দেশের গুরুত্বপূর্ণ পদে পতিত স্বৈরাচার সরকারের আস্থাভাজনরা বসে আগের মতোই দেশ চালাচ্ছে। আর জুলাই সনদ প্রকাশ নিয়ে কঠোর বার্তা দিয়ে ছাত্র শিবির সভাপতি বললেন, জুলাই সনদের দাবিতে সরকারকে চাপে রাখার পাশাপাশি অন্য সংগঠনগুলোকে সাথে নিয়েও আন্দোলন করবে ছাত্র শিবির। এ সময় ৩৬ দিনব্যাপী জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে ১১টি কর্মসূচি ঘোষণা করে ছাত্র শিবির সভাপতি। মুক্তবাদ, স্বাধীন বুদ্ধিচর্চার মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব ছাত্রবান্ধব ছাত্র রাজনীতির বিকাশ লাভ করে। ১৯৯০ সালের পর সর্বশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচন হলেও বিগত ৩ দশকের বেশি সময় ধরে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এর পিছনে রয়েছে ক্ষমতাসীনদের একচেটি আধিপত্য কায়েমের দুরভিসন্ধি। এবার ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষে জড়ালো পশ্চিম তীরের অবৈধ দখলদাররা। রোববার রাতভর ইসরায়েলি সেনাদের বিভিন্ন স্থাপনায় যানবাহন লক্ষ্য করে ব্যাপক তাণ্ডব চালায় কট্টর ইহুদিবাদীরা। আগুন দেওয়া হয় কয়েক লাখ অর্থমূল্যের নজরদারি সরঞ্জামে। এখন পর্যন্ত ৬ ইসরায়েলিকে আটক করার কথা জানিয়েছে আইডিএফ। সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আবাসিক এলাকায় হামলা চালায় ইহুদি বসতি স্থাপনকারীরা। এ ঘটনায় অবৈধ বসতি স্থাপনকারীদের উপর কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি সেনাবাহিনী।
দফায় দফায় বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার পর তুমুল সংঘর্ষ। সেনা আর দখলদারদের নজিরবিহীন সংঘাত ঘিরে রাতভর উত্তপ্ত পশ্চিম তীর। অবৈধ বসতি স্থাপনকারীদের সাথে গেল কয়েকদিন ধরেই বিরোধ চলছিল আইডিএফ। রোববার ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। পশ্চিম তীরের এক সেনাঘাঁটির নিরাপত্তা বেষ্টনী ভেঙে অনুপ্রবেশের চেষ্টা করে সেটেলাররা। বাধা দিলে নিরাপত্তা কর্মীদের পাথর ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে রামাল্লার একটি নিরাপত্তা স্থাপনায় আগুন দেয় কট্টর ডানপন্থী ইহুদিরা। পুড়ে ছাই হয়ে যায় কয়েক মিলিয়ন মূল্যের নজরদারি সামগ্রী। এ সময় সেনাদের বেশ কয়েকটি যানবাহনেও তাণ্ডব চালায় দখলদাররা। প্রতিহতের চেষ্টা করলে সেনা সদস্যদের উপর পেপার স্প্রে ব্যবহার করে বিক্ষুব্ধ জনতা। কয়েকদিন আগেই কাফর মালিক নামক এক ফিলিস্তিনি গ্রামে তাণ্ডব চালায় দখলদার ইসরায়েলিরা, যেখানে বাধা দিতে গেলে ইসরায়েলি সেনাদের উপর চড়াও হয় সেটেলাররা। পরে তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে নিরাপত্তা কর্মীরা। অনিক রহমান, যমুনা নিউজ। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।